আমেরিকা বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসনকে যখন নিয়োগ দেয়, ব্রায়ান ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পরপরই কিন্তু তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, তিনি তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি গতকালকে আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের সাথেও সাক্ষাৎ করেন আনুমানিক বিকাল 3টার দিকে এবং ঘণ্টাখানিক বৈঠক করেন। সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, কিছু বিষয় সেগুলো সংবাদ মাধ্যমে এসেছে। আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি কিছুদিন পরে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও কিন্তু সাক্ষাৎ করুন। তিনি খলিলুরের সাথে প্রথমত আলোচনা করেন নির্বাচনের ব্যাপার নিয়ে। তিনি ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশে যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, কোন রকমের যাতে সংঘাত না হয় এবং বাংলাদেশের সাথে সামরিক যত ধরনের কার্যকলাপ আছে সেগুলো করতেও কিন্তু এই যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে এবং বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে না সে বিষয়ে আলোচনা করেছেন। কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা হয়নি এবং আওয়ামী লীগ এই নির্বাচনে কেন অংশগ্রহণ করছে না, এই সকল বিষয় কিন্তু খলিলুরকে মেসেজ দিয়েছে ব্রায়ান ক্রিস্টেনসন। ব্রায়ান ক্রিস্টেনসন কিন্তু কিছুদিন পরে যখন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবে তার আগে এই মেসেজ খলিলুরকে দেওয়া হয়েছে যাতে এই মেসেজগুলো খলিলুর ডক্টর ইউনূসকে দেয়, তখন কিন্তু ফাইনাল একটি মিটিং হয়ে যাবে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে গতকালকেই তো আরেকটি নিউজ হয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় যে জামাতের সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চায়, তাহলে এখন কেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা যে রাষ্ট্রদূত আছে ব্রায়ান ক্রিস্টেনসন সে আওয়ামী লীগের ব্যাপারে এত তৎপর হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে? আরে ভাই, আওয়ামী লীগের ব্যাপারে তৎপর হয়ে যাওয়া আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া এক জিনিস না। আমি সবসময় আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করে ঠিকই, কিন্তু সকল দলকে রাজনীতি করতে দেয় সেই দেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে টিকে থাকে সেটা সবসময় মেইন লক্ষ্য থাকে আমেরিকার। সেই কারণে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই দিকে জামাতের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে যাচ্ছে, বিএনপির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং আওয়ামী লীগের সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। যখন যাকে ব্যবহার করা প্রয়োজন তখন তাকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। এটাই হচ্ছে আমেরিকার মেন এজেন্ডা। আমেরিকা পার্মানেন্টলি কোন রাজনৈতিক দলের বন্ধু না বাংলাদেশের, এটা মোটামুটি এখন আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি আর কখনো আপনাদের মনে প্রশ্ন আসবে না। কিন্তু আওয়ামী লীগের জন্য গোড সাইন যে আমেরিকা বাস্তবেই চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক আমেরিকা চাচ্ছে মানে ক্ষমতায় বসিয়ে দিবে সেটা না। ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগকে নিজেদেরকে সংগঠিত হতে হবে এবং আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্ত হতে হবে। রাজপথে নেমে তাদের নিজেদের দাবি নিজেরাই আদায় করতে হবে এবং যে রেজিম থাকবে তাদেরকে বাধ্য করতে হবে তাদের দাবি আদায়ের জন্য। এটাই হচ্ছে মেইন কথা। তখন আমেরিকাও কিছু করতে পারবে না এবং কিছু বলবেও না এবং মাঝখান দিয়ে কূটনীতিকভাবে ভারতও কিন্তু সহযোগিতা করবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাই আপনাদের যত কনফিউশন আছে আশা করছি আজকে অনেকগুলো আলোচনা করেছি, এর আগে একটা ভিডিও দিয়েছি, সকল বিষয় আপনারা আমার এই ভিডিওগুলোতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। আপনাদের যে মনে ধোঁয়াশা আছে সেগুলো আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তাই ব্রায়ান ক্রিস্টেনসন বাংলাদেশে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে এই আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে সেই সকল বিষয় নিয়ে এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় এবং কোন ধরনের সংঘাত না হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবে। শেষ আলোচনা হবে এবং শেষ বৈঠক হবে নির্বাচনের আগে হয়তো ডক্টর ইউনূসের সাথে। সে কারণে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের আগে ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল কাছের মানুষ আছে তাদের সাথে বৈঠক তিনি সারিয়ে নিচ্ছেন যাতে আগে থেকে এই সকল মেসেজ ডক্টর ইউনূসকে দেওয়া হয়, বৈঠক বসলে আর অন্য কোনো বেশি কথা বলতে না হয়। এবং আরো অন্যান্য যে সকল রাজনৈতিক দলের প্রধানরা আছে তাদের সাথেও কিন্তু ব্রায়ান ক্রিস্টেনসন বৈঠক করছে। এইদিকে আওয়ামী লীগকে ঠিক রাখছে, বিএনপিকে ঠিক রাখছে, জামাতকে ঠিক রাখছে এবং ডক্টর ইউনূসকে ঠিক রাখছে। এই আমেরিকা এখন ব্যালেন্স করতেছে। কেন ব্যালেন্স করতেছে? আমেরিকার ব্যালেন্সের পিছনেও তাদের স্বার্থ আছে। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদেরকে বলেছি আপনারা মোটামুটি সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু ক্লিয়ার হয়ে গেলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ আওয়ামী লীগের ক্ষমতায় আসতে আরো সময়ের প্রয়োজন আছে। অন্তত পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে আন্দোলন করে করে কিন্তু আওয়ামী লীগ রাজপথে নেমে পতন করতে হবে। পতন করার পরে যদি আবার আর্মি ক্ষমতায় চলে আসে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, তারপর আর্মি হয়তো 1-2 বছর ক্ষমতায় থাকবে। তো আর্মি 1-2 বছর ক্ষমতায় থাকার পরে গিয়ে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকারের অধীনে তারপর আবার নির্বাচন হবে। তারপরে যদি আওয়ামী লীগ
ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় থাকবে। এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং অনেক ইউটিউবারও ভিডিও করেছে। আর যদি আর্মি ক্ষমতায় না নেয়, আওয়ামী লীগ যদি 2-3 বছরের ভিতর ওই রেজিমকে ফেলে দিতে পারে আন্দোলন সংগ্রাম করে পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে, তাহলেও তত্ত্বাবধায়ক সরকার যদি তখন চলে আসে সকলের হস্তক্ষেপে এবং বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে তাদের হস্তক্ষেপে, তখন যদি সুষ্ঠু নির্বাচন হয়ে যায়, তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তাই আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে সেটা বলা যাচ্ছে না, এবং আওয়ামী লীগ যে অনেক দেরিতে ক্ষমতায় আসবে সেটাও বলা যাচ্ছে না। আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতার উপর নির্ভর করবে এবং ভারতের কূটনীতিক দক্ষতার উপর নির্ভর করবে অনেক কিছু। অলরেডি সেই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝতে পারতেছি। এই ভারত অনেক আগে থেকে কিন্তু কূটনীতিকভাবে অনেক তৎপর হয়ে গিয়েছে। দেখেন বাংলাদেশের সাথে একে একে সকল সম্পর্ক ছিন্ন করছে। তার মেইন রিজন হচ্ছে সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগের উপর ফোকাস দিবে এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার ইস্টাবলিশ করা যায় সেদিকে ভারত মোটামুটি সকল কিছু করছে। এগুলো করার ফলে বাংলাদেশের সাথে এমনিতে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভারত জানে, সে কারণে তারা আগে থেকে একেবারে সকল কিছু বিচ্ছিন্ন করে ফেলছে। তাই আওয়ামী লীগের বিজয় খুবই সন্নিকটে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার দাপটের সাথে ফিরে আসবে সেটাও খুবই সন্নিকটে। কিন্তু তারপরও যে ক্ষমতায় খুব তাড়াতাড়ি আসবে সেটা আমি 100% ভাবে বলতে পারছি না। কারণ একটা সরকার বা একটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে রাজনীতি ফিরে আসতে 10-15 বছর লেগে যায়, ক্ষমতা তো দূর কি বাদ। কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি রাজনীতিতে ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি চলছে। সেই কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সাংগঠনিকভাবে রাজনীতিতে ফিরে আসা সময়ের ব্যাপার এবং ক্ষমতায় আসা সময়ের ব্যাপার। কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না যে এই বছর আসবে বা এর পরের বছর আসবে, কিন্তু এটা আপনাদেরকে আমি শিওরলি বলে দিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আর 5 থেকে 7 বছরের ভিতরেই যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে। সেটা আর 2 বছর পরে হতে পারে বা 3 বছর পরে হতে পারে বা 5 বছর পরে হতে পারে। এটা আপনারা একটা টাইম ধরে রাখেন। আপনারা ফিক্সলি ভাবে কোনো কিছু তথ্য আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা গুণিও না, আমরা ওলিয়া নবী রাসূল না, আমরা জাস্ট অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার ফলে হয়তো বা 70% মিলে, কারো 80% মিলে, কারো তার 100% মিলবে না, হয়তো 30% কথা নাও মিলতে পারে। সেটা মাথায় রেখেই আপনারা মোটামুটি চিন্তা করতে পারেন। অতি বেশি আশা রাখবেন না, অতি উৎসাহ দেখাবেন না, কিন্তু হতাশাগ্রস্ত হতে পারবেন না। ভিতরে ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা তাদের কাজগুলো করে যেতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং ক্ষমতায় আসতেও বেশি দিন লাগবে না। আশা করছি আমি 2 পার্টে সকল আলোচনা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ব্রায়ান ক্রিস্টেনসনের বৈঠক এবং আওয়ামী লীগ ক্ষমতায় কিভাবে আসতে পারে বা কখন আসতে পারে সেই সকল বিষয় এই আলোচনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আপনাদেরকে সকল কিছু ক্লিয়ার করার জন্য। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তবে সেক্ষেত্রে শেখ হাসিনা আর নেতৃত্বে থাকবেন না, তিনি অবসরে যাবেন, এমন একটি সম্ভাবনার কথা 2 দিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে একটা পর্যায়ে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এবং তার এই মন্তব্যকে ঘিরে এখন আওয়ামী লীগের মধ্যে নানান ধরনের আলোচনা, নানান ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রুপিং এর স্পষ্টতা কেউ কেউ লক্ষ্য করছেন, এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে এই যে শেখ হাসিনার অবসরে যাওয়ার একটা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে যে তিনি হয়তো শীঘ্রই অবসরে যাবেন, কেন তিনি এই মন্তব্য করলেন? বিষয়টিকে নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে, নাকি পারিবারিকভাবেই শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা তার সন্তানকে জানিয়ে দিয়েছেন, অথবা সজীব ওয়াজেদ জয় নিজ থেকেই এই মন্তব্য করেছেন? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং একটুকু বলে রাখি যে এটা তো সত্য, এই ভারত সাবকন্টিনেন্টে যে রাষ্ট্রগুলো রয়েছে অধিকাংশ রাজনৈতিক দল পরিবার নির্ভর। আমরা যদি বাংলাদেশের কথাই ধরি, বিএনপির কথাই যদি ধরি, খালেদা জিয়ার বয়স হয়েছিল 80 বছর। তিনি দীর্ঘদিন মারাত্মক অসুস্থ অবস্থায় ছিলেন, তারপরও তার নামেই দল চলছিল, যদিও দলের সব ধরনের কর্মকাণ্ড সেই লন্ডন থেকে পরিচালনা করছিলেন তার সন্তান তারেক রহমান। তাহলে শেখ হাসিনা কেন এত দ্রুত দল থেকে সরে যেতে চান, অবসরে যেতে চান? যদিও তিনিও হয়তো কথার কথা কখনো কখনো বলেছেন যে আপনারা চাইলে আমি দল থেকে সরে দাঁড়াবো। যাও, জয় কি বলেছিলেন আল জাজিরাকে একটু মনে করিয়ে দেই। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনর প্রশ্ন ছিল, আপনার মা রাজনীতি থেকে অবসর নেয়ার কথা ভাবছেন, এখন
যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? সজীব ওয়াজেদ জয় বলছিলেন, না, তার বয়স ৭৮ বছর, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো যদি ক্ষমতা থাকতো আর কি। তিনি অবসর নিতে চাচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের পর আল জাজিরার পক্ষ থেকে সাংবাদিক শ্রী নিবাসন জৈন পাল্টা প্রশ্ন করেন, তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? সজীব ওয়াজেদ জয় উত্তরে বললেন, সম্ভবত তাই। এবং তার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই মোটামুটি এটি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় সম্ভবত আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন এবং সেটি নিয়েই দলের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া। আমরা একটু পেছনে ফিরে তাকাই, জয় কি বলেছিলেন আর শেখ হাসিনা কি বলেছিলেন এর আগে। গত অক্টোবরে 2025-এর 29 অক্টোবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছিলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, এবং তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না। বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি পরে এটাই ছিল শেখ হাসিনার প্রথম কোন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার। সজীব ওয়াজেদ জয় তারও আগে কি বলছিলেন, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরপরই সেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারেই তিনি বলছিলেন তার নেতৃত্ব আসার ব্যাপারে। তিনি বলছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। প্রশ্ন হচ্ছে, প্রায় 1.5 বছর পর এসে শেখ হাসিনা যখন বলছিলেন যে দলের কারোর দলের নেতৃত্বের ক্ষেত্রে তার পরিবারে কাউকে আসতেই হবে এমন কোনো কথা নেই, তাহলে সজীব ওয়াজেদ জয় আগে এবং পরে তার নিজের সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে তিনি কেন এ ধরনের মন্তব্য করছিলেন, সেটি নিয়েই এখন আওয়ামী লীগের মধ্যে দুটি ধারা মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে। যেমন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারতের একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে তার কনটেক্সট অনুযায়ী দেখতে হবে এবং এটিকে কোনোভাবেই দলীয় সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা যায় না। শেখ হাসিনার অবসর কোনো দলীয় সিদ্ধান্ত নয়। আওয়ামী লীগ রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে শেখ হাসিনাই রয়েছেন এবং তাকেই রাজনৈতিক, সাংগঠনিক ও রাষ্ট্রীয় নেতৃত্বের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করছে দলটি। তিনি বলছেন, রাজনৈতিক ব্র্যান্ডিং যদি হয় শেখ হাসিনার আওয়ামী লীগ, তাহলে সেটি একটি বড় রাজনৈতিক সম্পদ। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি কল্পনা করা যায় না। এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসার বিষয়ের যে গুঞ্জন, সেটিতেও তিনি কিন্তু কোনো প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছেন না। তিনি বলছেন কি, শেখ হাসিনার পরবর্তীতে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্ন ছিল। তিনি বলছেন, যদি কখনো দলের প্রধানের পদ নিয়ে উদ্বেগ তৈরি হয় তাহলে বঙ্গবন্ধু পরিবারের কেউ নেতৃত্বে আসুক, এই বিষয়ে দলের ভিতরে ঐকমত্য রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি, এড়িয়ে গেছেন। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদকদের একজন এস এম কামাল হোসেন, তিনি আবার কারোর সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্য করছেন তা মোটামুটি জয়ের পক্ষে। যেমন তিনি বলছেন, মুজিব থেকে সজীব বলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা যে প্রচার শুরু করেছেন তাতেই স্পষ্ট সজীব ওয়াজেদ জয় নেতা হিসেবে তাদের হৃদয় জয় করতে পেরেছেন। দলে শেখ হাসিনা হলেন আস্থার ঠিকানা। বঙ্গবন্ধু পরবর্তী সময়ে অনেক জনপ্রিয় নেতা আওয়ামী লীগের শীর্ষ পদে বসেছেন, কিন্তু তারা দলকে অটুট রাখতে পারেননি। এবং তার বক্তব্য অনুযায়ী যে শেখ হাসিনা যেদিন সভাপতির পদ ছেড়ে দেবেন সেদিন কে ওই পদে বসবেন তা আগে তিনিই ঠিক করে দেবেন। এখন
এস এম কামাল হোসেন পরেও যদিও পরে বলছেন এই শেখ হাসিনাকে ঘিরেই দলের সবকিছু নিয়ন্ত্রিত, আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে সজীব ওয়াজেদ জয় বা সাইম ওয়াজেদ পুতুল কিংবা আওয়ামী লীগের অন্যান্য নেতা সম্পর্কে গত 18 মাস ধরে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে কে আসছেন। কেউ কেউ বলছেন সাইমা ওয়াজেদ পুতুলই শেষমেশ আওয়ামী লীগের হাল ধরবেন, কেউ বলছেন সজীব ওয়াজেদ জয় হয়তো আসতে পারেন, আবার রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেই নানান ধরনের কথাবার্তা হচ্ছিল সেই আওয়ামী লীগে সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি অথবা সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তাদের নেতৃত্বে আসার কথা রয়েছে বা আসছে, এমন গুঞ্জনও আমরা নানানভাবে শুনছি। তবে এ কথা সত্য, যেটুকু চরম বাস্তবতা, আওয়ামী লীগের এই যে দুঃসময়, আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতৃস্থানীয় জায়গায় ছিলেন আওয়ামী পরিবারের অন্যান্য সদস্যরা, মানে জয়, পুতুল এবং শেখ হাসিনা ছাড়া, তাদেরকে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক তাদের অধিকাংশই, বলা যায় 80%ই আর তাদের মুখ দেখতে চান না। আওয়ামী লীগে তারা ফিরে আসুক এটি তারা চান না। হয়তো শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল এই পর্যন্তই তারা মেনে নিতে পারেন, এটি চরম বাস্তবতা। যাই হোক, সবশেষ প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে মন্তব্য রয়টার্সের কাছে আওয়ামী লীগের ফিরে আসা না আসা এবং দলের নেতৃত্বে বা সরকারের নেতৃত্বে যদি কখনো ক্ষমতা আসতে পারে, সেক্ষেত্রে যে তিনি যে মন্তব্য করেছেন, জয়ের মন্তব্য খানিকটা হলেও একটু অন্যরকম।